21শে অগস্ট মামলায় তারেক বাবর সহ খালাস সবাই চার্জশিট আইনসম্মত হয়নি হাইকোর্টের পর্যবেক্ষণ। হাসিনার আমলে বছরে $16 বিলিয়ন পাচার, টাকা উদ্ধারে এফবিআই এর সহায়তা নিচ্ছে সরকার। এস আলমের লুটের জন্যই টাকা ছাপাতো ফ্যাসিস্ট সরকার, এবার খেলাপি ঋণ আদায়ে 12 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21শে সংবাদে। সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। আদালতে সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন ঠিকই, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছে তা কোনো সাক্ষী বলেননি। সেদিন ব্যবহৃত গ্রেনেড কে বা কারা সরবরাহ করেছে তাও চার্জশিটে উল্লেখ করা হয়নি বলে মন্তব্য করেছে উচ্চ আদালত। এদিকে সরকার চাইলে চার্জশিট পুনঃ তদন্ত করতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে 2018 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে, আর মৃত্যুদণ্ড দেয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ আরও 19 জনকে। এরপর ডেথ রেফারেন্স ও আপিল আবেদনের শুনানি হয় হাইকোর্টে। বেঞ্চ ভেঙে গেলে আবারও বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। অবশেষে হাইকোর্টের রায়ে খালাস দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে। দ্বিতীয় চার্জশিট আইনসম্মত না হয় এই রায় দেয়া হয়। জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। চতুর্থ চার্জশিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল। একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে। পরে তারেক রহমানের আইনজীবীরা জানান ষড়যন্ত্র করেই ফাঁসানো হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। যে এই মামলার যে কনফেশনাল স্টেটমেন্ট, এই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে অন্য আসামিকে সাজা দেওয়া যায় না, এবং একজনের কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে কখনো 120B অব দি পেনাল কোড অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি এটা প্রমাণ করা যায় না। 21শে আগস্ট ঘটনায় নিহত 24 জনের পরিবার চাইলে আপিল করতে পারবে। প্রকৃত আসামিদের ধরতে চাইলে সরকার আবারও পুনঃতদন্তও করতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। এই জন্য এইভাবে টর্চার করে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল, এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার খালাসের বিরুদ্ধে আপিল করা উচিত। মোট 84টি মামলার মধ্যে 36টি মামলায় খালাস পেলেন তারেক রহমান, আর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র সংক্রান্ত বিচারাধীন মামলা হাইকোর্টে। শাকেরা আরজু, 21শে টেলিভিশন, ঢাকা। সত্যের সৌন্দর্য হলো তা সব সময় অপপ্রচার এবং ষড়যন্ত্রের উপর বিজয় লাভ করে, শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতা প্রতিষ্ঠিত করে। রোববার 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়ে নিজের এক্স অ্যাকাউন্টে এভাবেই সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যা মত, পথ ও মতাদর্শের বৈচিত্র্যের উপর ভর করে বাংলাদেশের মানুষকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই যে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক তা আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
21শে অগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টের রায় ঘোষণার পর এক বিবৃতিতে তিনি একথা বলেন। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটাই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, 21শে অগস্টের মামলায় তাকে যে রাজনৈতিকভাবে জড়ানো হয়েছিল তা আজ প্রমাণিত হয়েছে। এদিকে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। রোববার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় 21শে আগস্ট মামলায় তারেক রহমানকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন। কিছুক্ষণ আগে রায় বেরিয়েছে, হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায় এবং আদালতে আশ্রয় পায়। আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ উনি সসম্মানে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু মানুষ আছে যারা ডক্টর ইউনূসের সরকারকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটাই সরকারের মধ্যে লুক্কায়িত কিছু লোক আছে, তারা সরকারকে কোনো রকম অর্থাৎ আমাদের সদ্য ডক্টর ইউনূস সাহেবকে হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। আর আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলো আমরা ওনাকে সঠিক রাস্তায় নেওয়ার চেষ্টা করছি। এদিকে নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। শেখ হাসিনার পতন হজম করতে না পেরে ভারত অপপ্রচারে মেতেছে বলেও মন্তব্য করেন তিনি। হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই মোদি ও তার গদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছে। ওমর ফাহিম, 21শে টেলিভিশন, ঢাকা। আওয়ামী শাসনের সময় বাংলাদেশ থেকে পাচার হয়েছে বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির 3 মাসের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের প্রথম ধাপের ঐতিহাসিক এই দলিল উপকৃত করবে জাতিকে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। হাসিনা সরকারের পতনের পর 28 আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠন করা হয় 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি। 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এই কমিটিকে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রতিবেদনই তুলে দেয়া হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে, যেখানে আছে শেখ হাসিনার শাসনামলের ভয়ঙ্কর লুটপাট, দুর্নীতি আর সব ক্ষেত্রে আর্থিক অনিয়মের অবিশ্বাস্য সব চিত্র। এর পেছনে আন্তর্জাতিক কারণ থাকলেও সেটার ব্যবস্থাপনায় আমাদের ব্যর্থতা চোখে পড়ার মতো। স্বৈরাচারী শেখ হাসিনার 1.5 দশকের শাসনামল জুড়ে বছরে কিভাবে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে তা উঠে এসেছে বিস্তারিতভাবে। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। সেটাপত্রে প্রস্তাবিত যেই সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। 30 অধ্যায়ের 400 পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে কিভাবে চামচা পুঁজিবাদের জন্ম দিয়েছে বিগত হাসিনা সরকার, তার কিছুটা ধারণা দেন কমিটির সদস্যরা। স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমরা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। প্রায় 16 বিলিয়ন ডলার গড়ে এটা গিয়েছে। ট্রেড বেস মানি লন্ডারিং বেশি হয়েছে। আগে যদি আমাদের অলিগার্করা, যেটা ডক্টর দেবপ্রিয় বললেন,
এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্নভাবে খাটতো। গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে ব্যয় হয়েছে 7 লাখ কোটি টাকারও বেশি, যার 40% লুটপাট করেছেন আমলারা। ট্যাক্স এক্সাম্পশন গুলো কোনো যৌক্তিকতা ছাড়া, রেশনালাইজেশন ছাড়া, সেখানে কিন্তু কিছু কিছু গোষ্ঠীকে, যেটা আমরা রিপোর্টেও দিয়েছি, অনেক পরিমাণে ট্যাক্স এক্সাম্পশন দেওয়া হয়েছে। যেই প্রকল্প করতে 1 বছর সময় লাগে সেটার জন্য তারা এই দুটো আইন ব্যবহার করে প্রতিটা বড় বড় প্রকল্প, বিশাল বিশাল হাজার হাজার কোটি টাকা প্রকল্প এই আনসলিসিটেড পাওয়ার মধ্যে দিয়েছে। আর্থিক খাতের ভয়ঙ্কর এই চিত্রকে দেশের পুরো অর্থনীতির জন্য বড় দুর্যোগ বলে মন্তব্য অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নরের। আমরা একটা পদচিহ্ন রেখে যাব, পলিটিক্যাল গভর্নমেন্ট অনুসরণ করে। ফাইন্যান্সিয়াল সেক্টরে যে অ্যাসেসমেন্টটা হচ্ছে, আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে অন্তত পক্ষে আমাদের নন পারফর্মিং লোন 25 থেকে 30% চুপ বন্ধ করে হবে। মূল্যস্ফীতি, খাদ্য ব্যবস্থাপনা, বাহ্যিক ভারসাম্য, জ্বালানি ও বিদ্যুৎ, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান, এই 6 বিষয়কে গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রণীত হয়েছে শ্বেতপত্র। খুব শিগগিরই জাতির সামনে প্রকাশ করা হবে এই প্রতিবেদন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনা আমলে লুট হওয়া টাকা পুনরুদ্ধার এবং এই লুটপাটের বিচারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পর বিস্তারিত জানাতে রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই আয়োজন। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উন্নয়নের গল্পের আড়ালে গেল 1.5 দশকে লুটপাটের চিত্র ফুটে উঠেছে এই প্রতিবেদনে। সরকারের এখন প্রধান লক্ষ্য কি করে লুট হওয়া এ টাকা ফিরিয়ে আনা যায়। গত 15 বছরে যা হয়েছে তার জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করাটা, এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। অনেকগুলো মিটিং আমরা করছি, FBI এর সাথে মিটিং করছি, তারপরে অন্যান্য ইন্টারন্যাশনাল যেগুলো ইনস্টিটিউশন আছে যারা স্টোলেন মানি রিকভারি নিয়ে কাজ করে, তাদের সাথে এটা টাকাটা তো নেওয়াটা তো ইজি, হ্যাঁ, আপনি টাকা নিয়ে চলে গেল, হ্যাঁ, এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এটা আনাটা অনেক অনেক। তিনি বলেন, গেল 3 মাসের তথ্যপাত্রের ভিত্তিতে করা হয়েছে এ প্রতিবেদন, তাই ব্যাংকিং খাতের লুটপাটের পূর্ণাঙ্গ চিত্র পেতে সময় লাগবে আরও খানিকটা। 3 মাসে ওরা যেই অফিসিয়াল যে ডেটাগুলো পেয়েছেন সেগুলোর উপরেই ওনারা করেছেন। বাট ওই মিটিংয়ে, আজকের মিটিংটাই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলছিলেন যে অনেকগুলো একটা আপডেটেড হবে। তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা এই জায়গাটা, এই সেন্ট্রাল ব্যাংকের যে ডেটাগুলো, এটা ওইটার সাথে ইনকর্পোরেটেড হবে, হয়ে এটা আরও ফাইনালাইজ হবে। সম্প্রতি 22,500 কোটি টাকা ছাপিয়ে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সংকটে থাকা কয়েকটি ব্যাংককে যে ঋণ দিয়েছে, তাতে মূল্যস্ফীতির উপর কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন শফিকুল আলম। এইটা কোনো বিন্দুমাত্র এটা ইম্প্যাক্ট করবে না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এস আলমকে টাকা পাচারের সহায়তার জন্যই 60,000 কোটি টাকা ছাপিয়েছিল ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাতে এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্বৈরাচার তার জাস্ট 6 মাস আগেও, কয়েক মাস আগেও তারা 60,000 কোটি টাকা প্রিন্ট করেছিল, হ্যাঁ। তো আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন, ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। খেলাপি ঋণ আদায়ে বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ সহ গ্রুপের মালিকানাধীন 12 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে জনতা ব্যাংক। অর্থঋণ আদালতে করা এই মামলায় অন্য আসামিরা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, তাদের 2 ভাইয়ের স্ত্রী সহ 11 জন এবং গ্রুপের মালিকানাধীন 12টি প্রতিষ্ঠান। দুপুরে বিচারক মুজাহিদুর রহমানের আদালতে মামলাটি করেন জনতা ব্যাংকের কর্মকর্তা সত্যজিৎ ঘোষ। একই সাথে ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে খেলাপি ঋণের টাকা উদ্ধারে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংকের শেয়ার ক্রোকেরও নির্দেশ দেন আদালত। এই মামলায় আজকে আদালত কয়েকটি আদেশ দিয়েছেন। তার মধ্যে একটি আদেশ হলো যে 4 নম্বর বিবাদী সাইফুল আলমের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যা সিকিউরিটি আছে তা সবগুলো করে শেয়ার। আর 6 নম্বর বিবাদী হলো
আব্দুস সামাদ লাবু ওনার যত শেয়ার আল আরাফা ব্যাংকে আছে এগুলি সব ক্রোকের নির্দেশ দিয়েছেন আগামী তারিখ পর্যন্ত তারা হাজির না হওয়া পর্যন্ত। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ব্রিক্সের বিরুদ্ধে ট্রাম্প নতুন মুদ্রা চালু করলে শুল্ক খড়ক। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাস এক অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, দেশের ক্রান্তিকালে দিন রাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধ, দুর্যোগ, জাতিসংঘে শান্তি রক্ষা মিশন সহ নানা বিষয়ে কথা বলেন সেনাপ্রধান। দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী অনেক ভালো কাজ করে যাচ্ছে বলে জানান জেনারেল ওয়াকার। সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। সামনে কঠিন সময় পার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলে উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের পথিকৃৎ। আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি, পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল, সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জমকালো আয়োজন উন্মোচিত হলো তারুণ্যের উৎসব বিপিএল 2025-এর মাস্কট। বিপিএল-এর আসর দিয়ে শুরু হবে বছরব্যাপী তারুণ্যের উৎসব। বৈশ্বিক পরিমণ্ডলে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা বাড়াতে বদ্ধপরিকর বিসিবি। জুলাই বিপ্লবের শহীদ মুগ্ধ স্মরণে এবারের বিপিএল দর্শকদের বিনামূল্যে পান করাবেন বিসিবি। আকাশুজ্জামানের রিপোর্ট। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ও বিপিএল-এর মাস্কট উন্মোচনে বিসিবির এই আয়োজন। জাতীয় দলের ক্রিকেটারদের সাথে আয়োজনে যোগ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুরুতেই প্রদর্শিত হয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে হৃদয় ছোঁয়া প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ। প্রধান উপদেষ্টার পরিকল্পনায় খেলার প্রসার বাড়াতে বছরব্যাপী তারুণ্যের উৎসবের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ অন্যান্য সাতটি মন্ত্রণালয় যারা আমাদের এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরকেও জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। প্রান্তিক পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে বিসিবি নিরলস কাজ করে যাচ্ছে জানিয়ে বোর্ড সভাপতি বলেন, বিপিএল-এর ঐতিহ্য ফিরিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশ ক্রিকেটের গ্রহণযোগ্যতা বাড়ানোই মূল উদ্দেশ্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-20-র 11তম আসরকে আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিক উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের আন্তরিক আগ্রহ ও দিক নির্দেশনা এবারের বিপিএল টি-20 আয়োজনে শুধুমাত্র ক্রিকেট নয়, বরং সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং জনগণের সর্বাত্মক সম্পৃক্তকে এক সূত্রে বেঁধে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা দেবে বলে আমরা আশা করছি। বিপিএল ও তারুণ্যের উৎসবের মাস্কটের নাম দেয়া হয়েছে ডানা 36। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে হবে বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান।
আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 আগস্ট মামলায় তারেক বাবর সহ খালাস সবাই, চার্জশিট আইনসম্মত হয়নি, হাইকোর্টের পর্যবেক্ষণ। হাসিনার আমলে বছরে $16 বিলিয়ন পাচার, টাকা উদ্ধারে FBI এর সহায়তা নিচ্ছে সরকার। এস আলমের লুটের জন্যই টাকা ছাপাতো ফ্যাসিস্ট সরকার, এবার খেলাপি ঋণ আদায়ে 12 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।